আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আওয়ামী লীগবিহীন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থায় বিকল্প হিসেবে বিএনপির সাথে ভারত সম্পর্ক উন্নয়ন করতে চায়। বিএনপির প্রতি ভারত নমনীয় মনোভাব প্রকাশ করেছে। এসব তো আমাদের সামনে নির্বাচনের আগেই প্রমাণিত হয়েছে বিষয়গুলো। এবং নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সরকারের সঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপিত কিভাবে হতে পারে, কোন প্রক্রিয়া হতে পারে, ভারত কতটা বিশ্বাস স্থাপন করতে পারে বিএনপির সঙ্গে, বিএনপি সরকারের সঙ্গে, সেটি নিয়েও নানান ধরনের আলোচনা চলছে। এবং তারই অংশ হিসেবে ভারত বাংলাদেশে তার প্রতিনিধি হিসেবে নতুন হাই কমিশনার হিসেবে কাকে পাঠাবে সেটি নিয়েও নানান হিসেব নিকেশ চলছে। আমরা জানি যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার মেয়াদ আরও বেশ কিছুদিন আগে শেষ হয়েছে, কিন্তু ভারত এখনও পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নিতে না পারার কারণে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। যদিও আমরা বেশ কিছুদিন ধরে শুনে আসছি যে প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে পারেন ইন্দোনেশিয়ায় কর্মরত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী, যিনি এর আগে বাংলাদেশে ভারতের ডেপুটি হাই কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সেই নামটি ছাপিয়ে এখন নতুন করে 3 জনের নাম শোনা যাচ্ছে। এবং এই 3 জনের নাম এই কারণেই শোনা যাচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, যেটি ভারতের হিন্দুত্ববাদী সংগঠন এবং যেটিকে কেন্দ্র করেই ভারতের সরকারি দল বিজেপি নিয়ন্ত্রিত হয়, সেই আরএসএস এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব চায় বাংলাদেশে এই মুহূর্তে কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন অভিজ্ঞ রাজনীতিককে হাই কমিশনার হিসেবে পাঠাতে। কেন তারা একজন অভিজ্ঞ রাজনীতিককে বেছে নিচ্ছেন এই পদের জন্য, তারও কিছু কারণ উঠে এসেছে ভারতের কোনো গণমাধ্যমে। আমি সে বিষয়ে আসছি। এখন এই 3 জন কে? এই 3 জনের মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে, যিনি ভারতের বিহারের বর্তমান রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন, আরিফ মোহাম্মদ খান। আর একজন হচ্ছেন সিনিয়র সাংবাদিক এমজে আকবর। এই 2 জনই ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2 জনই তাদের দায়িত্ব পালন করার সময় পদত্যাগ করেছেন, এমন রেকর্ড রয়েছে। 2 জনই কংগ্রেসের রাজনীতির সঙ্গে মোটামুটি যুক্ত ছিলেন, আবার পরবর্তীতে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, সেটি সম্পর্কেও আমরা জানি। এবং 2 জনই নিশ্চয়ই মুসলমান। এর মধ্যে আরিফ মোহাম্মদ খান রাজীব গান্ধীর মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলেন, পরবর্তীতে তিনি এই মুহূর্তে বিহারের রাজ্যপালের দায়িত্ব পালন করছেন। আবার এমজে আকবর রাজীব গান্ধীর পরামর্শে 1989 সালে বিধানসভা নির্বাচনের একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরবর্তীতে তিনি বিজেপি সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। এমজে আকবর আওয়ামী লীগের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। 2024-এর 7 জানুয়ারির বিতর্কিত নির্বাচনের আগে তিনি বাংলাদেশে এসে কোনো আলোচনায়, কোনো সভাতে তিনি একেবারে নগ্নভাবে আওয়ামী লীগের পক্ষের হয়ে কথা বলেছেন, সেই নির্বাচনের পক্ষে কথা বলেছিলেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমে সাম্প্রতিক সময়েও তিনি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মুখর ছিলেন। যাই হোক, এর বাইরে আরও যে একটি নাম শোনা যাচ্ছে সেটি আরও বিস্ময়কর। সেই নামটি হচ্ছে শশী থারুর। শশী থারুরকে আপনারা কম বেশি সবাই চেনেন, জানেন। তিনি কংগ্রেসের অন্যতম শীর্ষ রাজনীতিক এবং তাকে নিয়েও নাকি জল্পনা কল্পনা রয়েছে যে তাকে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে পাঠানো হতে পারে। যদিও আমার নিজেরই প্রশ্ন যে তার মতন একজন সিনিয়র রাজনীতিক আসলেই সত্যি বাংলাদেশ হাই কমিশনার হয়ে আসবেন কিনা, যিনি কংগ্রেসের সভাপতির পদেও লড়াই করেছেন এবং তিনি কেরালার মুখ্যমন্ত্রী হওয়ারও চেষ্টা করেছেন। তো যা হোক, এখন তার আশা কোনোটিতেই পূর্ণ না হয়, তাকে নাকি বাংলাদেশে হাই কমিশনার হিসেবে পাঠানো হবে। আমি আমার জায়গা থেকে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। এই যে নামগুলো বললাম তার মধ্যে নিশ্চিতভাবে কোনোটির বিষয়ে কোনো কিছু জানা যায়নি, তবে শশী থারুর সম্পর্কে মোটামুটি অনেকটাই আমি নিশ্চিত যে তিনি এই পদে আসবেন না, অথবা তাকে পাঠানো হবে না।
এবং শশী থারুরও বিজেপি সরকারের বেশ আস্থাভাজন। যদিও কংগ্রেস বিজেপি সরকারের বিদেশ নীতির কোনো কিছুর সঙ্গে একমত পোষণ করেনি, তারপরও শশী থারুর মোটামুটি বিজেপি সরকারের আস্থাভাজন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি সেখানকার সভাপতি। তবে শশী থারুর আবার আওয়ামী লীগের মোটামুটি কট্টর সমালোচক। তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পত্রিকায় যেই কলাম লিখেছেন, তিনি আবার বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় আবার নিয়মিত কলাম পাঠান। তো এর একটি হেডলাইন ছিল দ্য এন্ড অব হাসিনা এরা। সেই জায়গা থেকে আবার শশী থারুরকে এমন বিতর্কের অবস্থান থেকে বাংলাদেশের হাইকমিশন হিসেবে পাঠানো হবে কিনা সেটিও একটি বিষয়। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে কোনো পেশাদার কূটনীতিক বা ক্যারিয়ার ডিপ্লোম্যাটের পরিবর্তে কোনো রাজনীতিককে কেন এতদিন পর বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে পাঠানোর চিন্তাভাবনা করছে ভারত বা বিজেপি সরকার। ভারতের বিভিন্ন গণমাধ্যম যা বলছে তা আমি যদি আপনাদের সামনে একটু হুবহু বলি, এখানে বলা হচ্ছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে বোঝাপড়ার পাশাপাশি প্রধান বিরোধী দল জামাত ইসলামীর সঙ্গে কার্যকরী বোঝাপড়া গড়ে তোলায় দিল্লির লক্ষ্য। বিজেপি এবং আরএসএসের শীর্ষ নেতৃত্বের একাংশ মনে করছে বাংলাদেশে আগামী দিনে ভারতকে যেভাবে পদক্ষেপ নিতে হবে তাতে ভারত সরকারের চাহিদা বিবেচনায় রেখে কোনো রাজনীতিক অথবা দক্ষ প্রশাসককে বাংলাদেশে পাঠালে দিল্লির লাভ হতে পারে। কেমন? বলা হচ্ছে যে ভারত সরকার এখন মনে করছে তারেক রহমানের সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে অন্যান্য দলগুলোর সঙ্গেও সম্পর্ক সৃষ্টি করতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ে অভিজ্ঞ এক বিশেষজ্ঞের মত হলো তারেক রহমানের সরকারকে আগামী দিনের প্রতি পদে পদে চাপে রাখবে জামাতে ইসলামী। এটা যদিও সত্য কথা, আমরাও জানি। সেক্ষেত্রে তারেক সরকারের কাছ থেকে ভারতের স্বার্থ আদায় করতে হলে জামাতের সঙ্গে সম্পর্ক রাখাটা অত্যন্ত সুকৌশলী সিদ্ধান্ত হবে। আর এই কাজে রাজনীতিবিদ কূটনীতিকের তুলনায় বেশি সফল হতে পারেন। বলা হচ্ছে আওয়ামী লীগের জাতীয় সংসদে না থাকা এবং দলটির উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকায় বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কূটনীতিকদের প্রচলিত পথে সম্পর্কের উন্নয়ন সহজ হবে না। সেই কাজের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে অবিরাম ডায়ালগ বা সংলাপ, আলোচনা। এই কাজের দক্ষ ভূমিকা পালন করতে পারেন কোনো রাজনীতিক, এমনটাই দাবি করা হচ্ছে ভারতের কোনো গণমাধ্যমে। এখন আমাদের দেখার বিষয় আসলেই যে নামগুলো এসেছে সত্যি সত্যি তাদের কাউকে পাঠানো হয় কিনা হাই কমিশনার হিসেবে, অথবা পাঠালেও এই সব বিবেচনাতেই ভারত সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।